হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসছি আজকে গুচ্ছ স্পেশাল জিকে ক্লাসে, যেখানে আমরা দেখবো আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা জানি এই জায়গাটা থেকে প্রতি বছরই 2 থেকে 3টা বা কখনো একটা প্রশ্ন আসে। সো মৌলিক জিকের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে আইসিটি কিন্তু খুবই খুবই ভাইটাল একটা সাবজেক্ট, এবং এখান থেকে প্রশ্ন কিন্তু সবসময় আসে। তো আজকে আমরা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সেটা দেখবো। এবং আমি আগেই বলে রাখি যে এই যে সময়টা, অল্প কিছু সময় আছে তোমাদের হাতে, এই সময়টাতে ভুলেও বই আসলে ধরা যাবে না। কারণ এত বড় 400-500 পেজের বই আসলে এখন তুমি পড়ে শেষ করতে পারবা না। তো সেই জায়গা থেকে আমরা আসলে তোমাদের জন্য স্লাইড করে এই অল্প যেই মাত্র 1.5 থেকে 2 পেজ, একটা অধ্যায়ের জন্য 1.5 থেকে 2 পেজ বা 3 থেকে 4 পেজ করে পড়াবো। যেহেতু অধ্যায় অল্প, 6টা অধ্যায়। তো আশা করি অল্প দিনের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো। আর এছাড়াও তোমরা যারা আমাদের হচ্ছে গুচ্ছ স্পেশাল যে কোর্স আছে সেই কোর্সে যদি ভর্তি হয়ে যাও মাত্র 999 টাকায়, তাহলে কিন্তু তুমি এগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এবং তোমার আলাদা করে বা কষ্ট করে আর হচ্ছে বই থেকে ধরে ধরে পড়া লাগবে না, আমরা এখানে হচ্ছে সবকিছু পড়িয়ে দিব। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটু দ্রুত করে আমাদের গুচ্ছ স্পেশাল কোর্সে ভর্তি হয়ে যাও, সেখানে কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়। একটু হচ্ছে তোমরা যেটা করবে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যারা গুচ্ছর জন্য স্পেশালি প্রিপারেশন নিচ্ছে। ওকে, হ্যাঁ, আমাকে একটু জানাও কারা কারা আছো আমার সাথে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। দেখো, এই জায়গাটা থেকে এই যে প্রথম যেই প্রশ্নটা, একদম প্রথম যেই তথ্যটা, এখান থেকেই কিন্তু অনেক অনেক বেশি প্রশ্ন পরীক্ষায় আসে, তাই না? ওকে, ওকে, তাহলে ওকে, দেখতে পাচ্ছ এই যে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজ নিয়ে প্রায় দেখবা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। কিছুদিন আগে কিন্তু সাস্টের পরীক্ষায় সহ আরো কিছু পরীক্ষায় আমি দেখতে পেয়েছি যে গ্লোবাল ভিলেজ নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকেই। তো সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন কে? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান। এবং এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং সবার প্রথমেই কিন্তু এটা আমি দিয়ে রাখছি যে গ্লোবাল ভিলেজ এই কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? মার্শাল ম্যাকলুহান। এটা আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে জানতে হবে। তোমরা চাইলে একটু কমেন্টে লিখতে পারো যাতে প্র্যাকটিসটা হয়ে যায়। গ্লোবাল ভিলেজ, মার্শাল ম্যাকলুহান। ওকে, তারপরে দেখো, তিনি দি মিডিয়াম ইজ দি মেসেজ এবং গ্লোবাল ভিলেজের প্রবক্তা। এই যে গ্লোবাল ভিলেজের প্রবক্তা এবং দি মিডিয়াম ইজ দি মেসেজ। এবং তার একটা বই আছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, যেটা 1962-তে হচ্ছে প্রকাশ পেয়েছে। তো ওইটা কম আসে, বাট সবচেয়ে বেশি আসে এইটা। তারপরে দেখো, বলা হয়েছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ কি কি। প্রথমে হচ্ছে হার্ডওয়্যার, তারপর হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি। এইটাকে বলা হয়েছে গ্লোবাল ভিলেজের ব্যাকবোন। তাহলে পরীক্ষায় আসতে পারে গ্লোবাল ভিলেজের ব্যাকবোন কোনটা, সেটা হচ্ছে কানেক্টিভিটি বা নেটওয়ার্ক সংযুক্ততা। ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে দেখি আমি প্রায়, যে গ্লোবাল ভিলেজের সংযুক্ততা বা ব্যাকবোন, ব্যাকবোন কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে কানেক্টিভিটি। ওকে, তারপরে দেখো আরেকটা মানুষের সক্ষমতা সচেতনতা, আর একটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ডেটা। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাইছি, যেটা গ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া কি আসলে আদৌ তুমি মনে করো হচ্ছে ইমেল বা হোয়াটসঅ্যাপ বা মেসেজিং বা ফেসবুকিং, টুইটার যাই বলি, আমরা কি করতে পারবো? পারবো না। তাহলে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, তারপরে দেখো, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? ওই যে একটু আগে বললাম কানেক্টিভিটি, এটা হচ্ছে একদম ব্যাকবোন। সো বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি, সংযুক্ততা, মানুষের মধ্যে যে সংযুক্ততা, সেটাই হচ্ছে কানেক্টিভিটি। ওডেস কি? ওডেস হচ্ছে একটা আউটসোর্সিং এর মার্কেট প্লেস, এবং ডিজিটাল ডাক ব্যবস্থাকে বলা হয় ইমেল, ইলেকট্রনিক্স মেল, সেটা হচ্ছে ডিজিটাল ডাক ব্যবস্থা। ঠিক আছে, আগে আমরা চিঠি দিতাম না, আগে দেখতাম পোস্টাল যেই জিনিসগুলো ছিল, একটা এরকম ছোট একটা ডাক বাক্স, এবং সেখানে হচ্ছে আমরা চিঠি দিতাম। আর সেই চিঠিটা হচ্ছে ডাক পিয়ন কি করতেন, সাইকেল সাইকেল করে বয়ে বয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে সেটা গ্রাহককে দিতেন। ঠিক আছে, সরি, প্রাপককে দিতেন। তো এই যে বিষয়গুলো ছিল, এখন কিন্তু এরকম করা লাগে না, এখন আমরা জাস্ট ফোনেই মেল করতে পারি।
ঠিক আছে? তো এটাই হচ্ছে ডিজিটাল ডিজিটাল যে ডাক ব্যবস্থা সেটাকে বলা হয় ইমেল বা ইলেকট্রনিক্স মেল। তারপরে দেখো টেলিকনফারেন্সিং এর উদ্ভাবককে মারি টরিফ, একবার পরীক্ষা আসছিল, টেলিকনফারেন্সিং যেটা অনলাইনে করা হয়। তারপর হচ্ছে স্কাইপি হচ্ছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, এবং সাবরে হচ্ছে বিমানের রিজার্ভেশন জন্য ব্যবহৃত। এগুলো জাস্ট এক নজর করে দেখবা। এবং পরীক্ষা একবার আসছিল চাকরির ওয়েবসাইট কোনটা, সেটা হচ্ছে bdjobs.com.bd। ঠিক আছে, এটা হচ্ছে চাকরির ওয়েবসাইট, যারা চাকরি খোঁজে তারা হচ্ছে এইখানে নরমালি যায়। তারপর টেলিমেডিসিন হচ্ছে বিশেষজ্ঞ কোন ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া যায় অনলাইনে। মনে করো তুমি এখন একদম প্রত্যন্ত অঞ্চলে আসো, খাগড়াছড়ি, সেখানে তো তুমি হয়তো ঢাকার কোনো ভালো ডাক্তার পাচ্ছ না, তুমি কি করবে, তুমি ওখানে বসেই টেলিমেডিসিন সেবার আওতায় অনলাইনে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিতে পারবে, এবং সেটা ভিডিও কলে হোক বা অডিও কলে হোক। ঠিক আছে। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটি, যেটা পরীক্ষায় বেশি আসে, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি, এটার অপর নাম হচ্ছে কম্পিউটার সিমুলেশন, এবং এটার উদ্ভাবকটা আমাদের অবশ্যই জানতে হবে, মাইকেল আর হেম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক। পাশাপাশি এটার প্রথম প্রচলন করেন হচ্ছে আবার জ্যারন লেইনার। আর এইটাকে যেটা বলা হয় পরীক্ষায় আসে যে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কত মাত্রিক একটা সিমুলেশন, সেটা হচ্ছে ত্রিমাত্রিক। অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে থ্রি ডাইমেনশন। ঠিক আছে, ত্রিমাত্রিক। এটা দেখলে একদম মনে হয় একদম বাস্তব। আমরা এই যে চোখের সামনে যেটা দেখি না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হ্যাঁ, একদম মনে হয় যে একদম 3D। আমরা বলি না যে 3D, মানে একদম চোখের সামনে মনে হয় একদম স্পষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিমাত্রিক সিমুলেশন, এটাকে বলা হয় 3D। তাহলে এটা তিনটা অংশ, অবগাহন, বাংলায় বলা হয় অবগাহন, মিথস্ক্রিয়া এবং কল্পনার জগৎ। আর এই যে ভার্চুয়াল রিয়েলিটির জন্য যে প্রোগ্রামগুলা পরীক্ষা, এটা কিন্তু আসে যে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কোন প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা পাইথন, জাভা 3D, VRML, তারপর C++, পার্ল এবং ওপেন এআই, এই জিনিসগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো এক নজর দেখবা, যাতে আসলে বলতে পারো, ঠিক আছে, বা করতে পারো। ওকে, আমার সাথে কে কে আছে, মেহেদি হাসান দীপু, ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া, তারপর হচ্ছে কালকুট, নাহিমা পাটোয়ারি। ওকে, সবাই একটু হচ্ছে কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও, আর হচ্ছে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি একটু জানিয়ে রাখি, আমাদের গুচ্ছের যে স্পেশাল কোর্স 999 টাকার, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তুমি বাংলা, ইংরেজি এবং মৌলিক জিকের এইরকম সব ক্লাস পাবা। ঠিক আছে, প্রায় তোমার হচ্ছে লাইভ এবং রেকর্ডেড টোটাল 100+ ক্লাস পাবা, এবং গুচ্ছের জন্য যা যা দরকার সবকিছু কিন্তু এই কোর্সে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ভর্তি হতে জাস্ট আমাদের পেজে নক দিবা, তাহলেই হবে। এবার আসে আউটসোর্সিং, হলো ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ভিত্তিক একটা ফ্রিল্যান্স আউটসোর্সিং। যেমন হচ্ছে তোমার তুমি বাংলাদেশে বসে তুমি আমেরিকার কোন একটা কোম্পানির কোন একটা কাজ একটা নির্দিষ্ট চুক্তিভিত্তিক সময়ে বা নির্দিষ্ট চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে তুমি করতে পারবা। বাংলাদেশে বসে থেকে তুমি আমেরিকার কোন একটা কাজ করে দিতে পারবা। এটাই হচ্ছে আউটসোর্সিং এবং বা ফ্রিল্যান্সিং বলা যায়। ঠিক আছে, আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট হচ্ছে upwork.com, এটা আসতে পারে upwork.com। তারপর হচ্ছে ইআরপি, যেটাকে বলা হয় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা ফুল ফর্মটা একটু জানে রাখবা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। তারপরে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা আমাদের জানতে হবে। যেমন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা ধারণা কে দেন, এটা আমাদের প্রথমে জানতে হবে, জন ম্যাককার্থি। ঠিক আছে, এটা নিয়ে প্রায় পরীক্ষায় আসে। কে এটার ধারণা দেন, জন ম্যাককার্থি। এবং এটা জনক হচ্ছে, ধারণা একজন দিছে কিন্তু জনক কিন্তু আলাদা। এই কনফিউশনটা কিন্তু একটু দূর করতে হবে। ধারণা কে দিছে এবং জনক হচ্ছে অ্যালান টুরিং, এইটা বেশি গুরুত্বপূর্ণ। মেনলি জনকটা, ধারণা একটু কম আসে, জনকটাই বেশি আসে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, ড্যান্ড্রাল, মাইকিন, তারপর হচ্ছে ক্লিপস, তারপর লিস্প, তারপর হচ্ছে ড্যান্ড্রাল দুইবার চলে আসছে। আচ্ছা, যেটা হচ্ছে এই ড্যান্ড্রালটা মেনলি কি, ড্যান্ড্রাল হচ্ছে একটা নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম। ঠিক আছে, ড্যান্ড্রাল হচ্ছে একটা নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম। আর এআই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে জড়িত। পরীক্ষায় আসে যে এআই আসলে কোন শিল্প বিপ্লবের সাথে জড়িত, এটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে জড়িত। আমরা জানি 4টা শিল্প বিপ্লব সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে জড়িত। তারপর হচ্ছে সেন্সর এন্ড অ্যাকচুয়েটর মাধ্যমে পরিবেশ উপলব্ধি সাপেক্ষে কাজ করে। অ্যাকচুয়েটরকে তুলনা করা যেতে পারে মানুষের হাত পা পেশির সাথে। এটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে বলা হয়েছে। এবার আসি রোবোটিক্স। বর্তমানে রোবট নিয়ে আমরা অনেকগুলো মুভিও দেখছি। রোবট একটা মুভি দেখছি ইন্ডিয়ার, তারপরে আরো অনেক মুভি। এখন বর্তমানে এই সায়েন্টিফিক যে মুভিগুলো আছে প্রায় সব ক্ষেত্রে আসলে রোবট থিমটা আমরা অনেক বেশি প্রচলিত দেখি। তো সেক্ষেত্রে রোবোটিক্সটা একটু যদি দেখি, রোবট শব্দটি এসেছে স্লাভিক, দরকার নাই, যার অর্থ হচ্ছে শ্রমিক। তো এই শাখায়
কি কি রোবোটিক্স যেখানে রোবট নিয়ে আসলে আলোচনা করা হয়। তো এই শাখায় রোবটের ডিজাইন কেমন হবে, রোবটের গঠন কেমন হবে, ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা হয় বা এগুলো শেখা হয়। ঠিক আছে, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম হচ্ছে ইউনিম্যান্ট, এটা একটু জানবো। তারপরে রোবট সুফিয়া তৈরি করে হংকং, এটা আগে খুব ফেমাস ছিল, এখন একটু কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানুষের দুঃসাধ্য। আচ্ছা, এবার আসবো ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি আসলে কি? দেখো, ক্রায়ো ক্রায়ো হচ্ছে একটা গ্রিক শব্দ। ক্রায়ো হচ্ছে একটা গ্রিক শব্দ, যেটাতে আসলে বলা হয় বরফের মতো ঠান্ডা। ক্রায়ো বলতে বোঝায় বরফের মতো ঠান্ডা, মানে অনেক বেশি ঠান্ডা টাইপের একটা জিনিস, যেটা যাত্রা শুরু করে হচ্ছে আইএস কুপার। এবং ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত হচ্ছে নাইট্রোজেন। এটা পরীক্ষা আসে, ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত আসলে কোনটা, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের মাধ্যমে এটা ইউজ করা হয়। তো ক্রায়োসার্জারি প্রথম দিকে ব্যবহার করতেন তরল নাইট্রোজেন, প্রথমে তরল নাইট্রোজেন ব্যবহৃত হইতো। আচ্ছা, তারপর যদি দেখি আর কি কি এখানে বলা হয়েছে, এই যে শরীরের অভ্যন্তরে সার্জারি করার যন্ত্রের নাম হচ্ছে ক্রায়োগ্রোভ। ওকে, ক্রায়োগ্রোভ। চিকিৎসা পদ্ধতি কিভাবে হয়? নিম্ন তাপমাত্রায় 141 ডিগ্রি থেকে -196 ডিগ্রি সেন্টিমিটার পর্যন্ত, 141 ডিগ্রি থেকে 196 অল্প স্থানে আক্রান্ত বা নরম কোষ ধ্বংস করতে তাপমাত্রা লাগবে 20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেন্টিমিটার। বড় ও শক্ত কোষগুলো ধ্বংসের জন্য -40 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেন্টিমিটার হচ্ছে এখানে কাজ করা হয়। যাই হোক, এগুলো একটু কম আসে, তারপরও দিয়ে রাখলাম যাতে যদি কখনো আসে সেক্ষেত্রে তোমাদের হেল্পফুল হবে। আর বায়োমেট্রিক্স, এটা তো আসেই। বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। যেমন আমরা কি করি, আমরা যখন সিম উঠাই বা কোনো কিছু করি, আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেই না, এবং আমরা যখন এই যে ফোনের হচ্ছে যেই লক খুলতে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি। কেন করি? কারণ হচ্ছে এই যে আমার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট হবে, এটা অন্য আর কোনো ব্যক্তির সাথে মিলবে না। আমার নাম অন্য ব্যক্তির সাথে মিলবে, আমার মানে অনেক কিছুই মিলতে পারে, হ্যাঁ, নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে এমন অনেক কিছুই মিলতে পারে, কিন্তু আমার এই ফিঙ্গারপ্রিন্টের যে প্রিন্ট, এটা কিন্তু সবার সাথে ম্যাচ হবে না। এই জন্য এটা ইউজ করা হয়। আবার এই যে চোখের রেটিনা, আইরিশ, তারপর হচ্ছে আমার মুখমণ্ডলের অবয়ব, আমরা হচ্ছে ফেস লকও দিই না ফোনে, ফেস লক, তারপর ডিএনএ, এগুলো কিন্তু কখনোই ম্যাচ হবে না। তো এইগুলোর মাধ্যমে আসলে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, মানে এর মতো আর কেউ নাই। এটাকে হচ্ছে বায়োমেট্রিক্স। ঠিক আছে, তো বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয় সেন্সর। বায়োমেট্রিক্সে কি ব্যবহৃত হয়? সেন্সর ব্যবহৃত হয়, যেটা পরিবেশ থেকে তথ্য গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। ওকে, এবার আমরা দেখব বায়োমেট্রিক্সের আসলে প্রকারভেদ গুলা কি কি। এখানে কয়েকটা প্রকারভেদ বলছে, দুইটা। যেমন হচ্ছে প্রথমে আমরা দেখব দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি। দেহের গঠন সেটা কি? আঙ্গুলের ছাপ বা টিপসই, যেটা মাত্রই বললাম, এবং ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের শিরা বা ফিঙ্গার বেন, তারপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, মানে পুরা হাত। তুমি দেখবা অনেক সময় বিভিন্ন যে সাইন্টিফিক মুভিগুলো আছে সেখানে এরকম ভাবে দুই হাত বা এক হাত দিয়ে হচ্ছে কি করে, এক হাত দিয়ে হচ্ছে লক খোলে, বা তাদের এই হাতের এই ইয়ে ছাড়া হচ্ছে কোনো কিছু খুলবে না। ঠিক আছে, তো এটাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। তারপর আইরিশ, চোখের, তারপর রেটিনা স্ক্যান, তারপর হচ্ছে ফেস রিকগনিশন, পুরো ফেস, হ্যাঁ, ডিএনএ, এগুলা কখনোই কারোর সাথে মিলবে না। তো এগুলার মাধ্যমে কোনো ক্রিমিনাল বা কোনো ব্যক্তি বা কাউকে হচ্ছে শনাক্ত করা হয়। ঠিক আছে, তারপরে যদি দেখি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি। এখন মানুষের শুধু কি শারীরবৃত্তীয় জিনিস দিয়ে কাউকে চিহ্নিত করা যায়? না, আচরণ দিয়েও কিন্তু অনেক সময় করা যায়। সেটা কেমন? সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন। যেমন এই যে আমি কথা বলতেছি, আমার ভোকাল কোড এবং আমার কথা বলার পিচ, ইন্টোনেশন, এগুলো হচ্ছে আসলে এটা কত মাত্রায় চলে, বা আমার এই যে ভয়েস, এইটাও কিন্তু অদ্বিতীয়, এটাও সবার সাথে মিলবে না। এই জন্য দেখবা বিশ্বের বিখ্যাত ব্যক্তিবর্গের যে ভয়েস, এটা অনেকে অনুকরণ করে, হ্যাঁ, মিমিক্রি করে। সো ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন। এই যে আমরা দেখি টাকা উঠাইতে গেলে আমাদের সিগনেচার নেয়, কেন নেয়? বিভিন্ন ক্ষেত্রে সিগনেচার নেয়, কারণ একজনের সাথে আরেকজনের সিগনেচার আসলে মিলে না। আমাদের দেখতে প্রায় মনে হইতে পারে, কিন্তু এই যে সিগনেচার দেওয়ার যে টান, তারপর হচ্ছে এটার মধ্যে কত স্পিড ব্যবহৃত হচ্ছে, কি হচ্ছে, এটাও কিন্তু আসলে অনেক সময় মিলবে না। তো সিগনেচার ভেরিফিকেশন এবং টাইপিং কি স্ট্রোক, আমরা যে টাইপ করি, এটাও কিন্তু এক ধরনের হচ্ছে কি, এটাও কিন্তু এক ধরনের বায়োমেট্রিক্স। এটার মাধ্যমেও ব্যক্তিকে শনাক্ত করা যায়। তারপরে এবার আসবো আমরা বায়ো ইনফরমেটিক্স। দেখো, দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে বায়োমেট্রিক্স, আর এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, তাহলে বায়ো ইনফরমেটিক্স আসলে কি আমরা যদি দেখি, এই যে বায়ো ইনফরমেটিক্স, এটা হচ্ছে জীববিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞানের যে একটা শাখা, যে বা
বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স। যেমন এটার কাজ হচ্ছে গণিত, ডাটাবেস প্রোগ্রামিং, কম্পিউটার বিজ্ঞান নিয়ে, যেটা আসলে এত কিছু জানার দরকার নেই, শুধু জানবা জিন ফাইন্ডিং গবেষণা এটা ব্যবহৃত হয়। বায়ো ইনফরমেটিক্সটা জিন ফাইন্ডিং গবেষণা এটা ব্যবহৃত হয়, এতটুকু জানলেই আশা করি হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সবাইকে মেনশন দাও আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। এইবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কি জানবো? এটা বলা হয় উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। আমরা দেখি না যে বলে কিছুদিন পর পর যে এই বিজ্ঞানী হচ্ছে টমেটোর একটা নতুন জাত আবিষ্কার করছে, এখন একটা ভুট্টার গাছে হচ্ছে 6টা করে ভুট্টা হবে। হ্যাঁ, নর্মালি আমরা দেখি একটা ভুট্টা গাছে একটা ভুট্টা, কিন্তু প্রায় দেখি যে একটা ভুট্টা গাছে 6টা হবে। আবার দেখি আগে ফসল শুধু হচ্ছে শীতকালীন ফসলগুলো শুধু শীতকালে হইতো, এখন সেগুলো দেখি গ্রীষ্মকালে হচ্ছে। আবার 12 মাসি আম, এই যে নতুন নতুন জাতগুলো আবিষ্কার করা হয়। আবার বিদেশ থেকে, বিদেশে যেই হচ্ছে ফল ফল ফ্রুট যেগুলো আছে বা মাছ আছে, সেগুলো আগে বাংলাদেশে হইতো না, কিন্তু এখন সেগুলা চেঞ্জ করে ডিএনএ বা বিভিন্ন জিনিস চেঞ্জ করে আমাদের আবহাওয়ার সাথে হচ্ছে সেটা কি করে, সেটা হচ্ছে খাপ খাইয়ে এই দেশে উৎপাদন হচ্ছে। তাহলে এইগুলা কিভাবে, এই কাজগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী, এই প্রাণী সৃষ্টিতে কাজ করে নতুন কোনো প্রজাতি তৈরি করা যায়। তাহলে কি, কোষের প্রাণ কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, এটা আমরা জানি। আর এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনোম। এগুলো মাঝে মাঝে আসতে পারে যে কোষের প্রাণ কেন্দ্রকে কি বলা হয়, নিউক্লিয়াস, এগুলো আমরা 9-10 থাকতেই পড়ছি। তারপর এক সেট জিনকে বলা হয় জিনোম। এই যে ডিএনএ কাটার জন্য, যেহেতু এখানে ডিএনএ চেঞ্জ করা হয়, একটা প্রজাতির ডিএনএ আরেকটা কিছুতে ইউজ করা হয়, এই ডিএনএ কাটার জন্য ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এনজাইম, এটাও পরীক্ষা আসতে পারে। তারপর ডিএনএ এর মধ্যে যে জিনিসগুলো থাকে, সুগার, ফসফেট, 4 প্রকার ক্ষারক, ACGI GT। ঠিক আছে, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় ইনসুলিন তৈরিতে, তারপর হচ্ছে ইস্ট তৈরিতে, এনজাইম এবং এনজাইম তৈরিতে, এগুলো তৈরিতে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা দেখি, প্লাসমিড কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, এটা এটা একবার পরীক্ষা আসছিল, প্লাসমিড কাটা হয় কিসের দ্বারা। এবার দেখবো আমরা ন্যানো টেকনোলজি। ন্যানো মানি কি? ন্যানো মানি হচ্ছে একদম ছোট, একদম কি ছোট। তারপরে আমরা যে দেখি না, আগে যখন পৃথিবীতে বা বিশ্বে কম্পিউটার কেমন ছিল, বিশাল বড় এক কম্পিউটার ছিল, তাই না? অনেক বড় কম্পিউটার ছিল। আর এখন কম্পিউটার কেমন? এখন এতটুকু একটা কম্পিউটার বা এতটুকু একটা ল্যাপটপ, তাই না? তারপরে আগে ছিল কি, আগে এই যে এত তথ্য রাখার জন্য বিশাল বড় বড় জিনিস ইউজ করা হইতো, এখন কি হয়, এই ছোট্ট একটা জিনিসে, একটা ছোট্ট একটা মেমোরি কার্ড বা ছোট্ট একটা জিনিসে এত এত কিছু রাখা যায়, তাই না? তার মানে কি, আগের থেকে আমরা এখন অনেক বেশি আধুনিক হয়ে গেছি। আগে যখন কম্পিউটার ছিল বিশাল বড়, সবকিছু অনেক বড় বড় থাকতো, আর এখন ছোট্ট একটা জিনিসের মধ্যে কত কিছু চলে আসে, তাই না? তাহলে এইটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেল, যেটা অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর একটা বিজ্ঞান। ঠিক আছে, তাহলে ন্যানো প্রযুক্তির জনককে, এটা আমাদের জানতে হবে, আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেম্যান। হ্যাঁ, ন্যানো, আর এটা হচ্ছে ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একটি একক। এই যে যেটা পরীক্ষায় বেশি আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছতে যে জিনিসটা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার কত? 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻⁹ মিটার। খুবই খুবই গুরুত্বপূর্ণ, 10⁻⁹ মিটার। ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই এটা একটু দাগায় নাও, কারণ এটা হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে 10⁻⁹ মিটার, এটা হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। দেখছো, এই যে আমরা দেখতেছি 10⁻⁹ মনে হচ্ছে খুব ছোট্ট একটা সংখ্যা, এইটাও আসলে কত বড় দেখো, 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। তার মানে চিন্তা করো, এক একটা 1 মিটারের আবার 100 কোটি ভাগের 1 ভাগ, সেটাকে আমি মাত্র ছোট্ট দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারতেছি, 10⁻⁹ যাই হোক, ছোট ব্যাকটেরিয়ার আকার 200 ন্যানোমিটার পর্যন্ত হয়। একটা ছোট ব্যাকটেরিয়ার আকার কত পর্যন্ত হয়? 200 ন্যানোমিটার পর্যন্ত হইতে পারে। ন্যানো প্রযুক্তি দুইটি পদ্ধতিতে ব্যবহৃত হয়, একটা হচ্ছে বটম আপ, অন্যটি হচ্ছে আপ ডাউন। আর সরি, হ্যাঁ এটা আপ ডাউন। তারপর হচ্ছে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ, আচ্ছা ওটা লাগবে না। সফটওয়্যার পাইরেসি আসলে বলতে কি বুঝায়? পাইরেসি আমরা জানি যে একজনের জিনিস আরেকজন না বলে বা অনুমতি না নিয়ে ইউজ করা বা নিয়ে নেওয়া। তো দেখো, সফটওয়্যার পাইরেসি, প্রস্তুতকারীর বিনা অনুমতিতে সফটওয়্যার কপি করা। মনে করো এখন একজন একটা সফটওয়্যার বানাইছে ফেসবুক, এখন আমি কি করছি, সেই ফেসবুকের মতোই আরেকটা জিনিস নিজের নামে চালাই দিলাম মার্কেটে, এটা হচ্ছে পাইরেসি। তারপর দেখবা এই যে বিভিন্ন মুভি থিয়েটারে চালানো হয় বা সিনেমা হলে চালানো হয়, তো একজন কি করলো, সেটা ফুল ভিডিও কইরা অনলাইনে ছেড়ে দিল, এগুলো হচ্ছে পাইরেসি।
ব্যবহার করা, নিজের নামে বিক্রি করা ইত্যাদি, এগুলো হচ্ছে কার্যক্রম। ঠিক আছে, এগুলোই হচ্ছে পাইরেসি। আর সাইবার ক্রাইম ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংগঠিত হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম, মানে অনলাইনে যেই ক্রাইম গুলা করা হয় সেগুলোকে মেনলি সাইবার ক্রাইম বলা হয়। তারপরে আসো, অপ্রয়োজনীয় মেল সমূহকে বলা হয় স্প্যাম মেল। তুমি তোমার মেইলে গিয়ে দেখবা অপ্রয়োজনীয় বা অনেক কিছু আসে মেল, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, সেগুলোকে বলা হয় স্প্যাম মেল। ঠিক আছে, তথ্য প্রযুক্তির নৈতিকতার মূলনীতি আছে, এগুলো লাগবে না। ওকে, তার মানে প্রথম অধ্যায় দেখো আমরা খুব মানে অল্প মাত্র 20 মিনিটে শেষ করে ফেলতেছি একটা অধ্যায়। দেখো হ্যাকিং, হ্যাকিং আসলে কি? এই যে আমরা আজকে কি দেখলাম, আমরা আজকে দেখছি না, কালকে রাত থেকে দেখতেছি যে জামায়াতের আমির শফিকুর রহমানের টুইটার এক্স, যেটা এক্স হ্যান্ডেল, সেটা কি হয়েছে, হ্যাক হয়েছে। তো এই হ্যাকটা আসলে কি? অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে মোহচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকেই হ্যাকিং বলে। বা হ্যাকিং শব্দটা আমাদের সাথে খুবই পরিচিত। আমরা দেখি আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, বা বিভিন্ন জিনিস কি হয়ে যায়, হ্যাক হয়ে যায়। মানে একজনের যে আইডি বা কম্পিউটার যেটাই হোক, সেখানে অন্য একজন লগ ইন করে কোনো ভাবে সেখানে প্রবেশ করে সেটা কন্ট্রোল নিয়ে নেয়। বা এই যে দেখো পোস্ট করে ফেলতেছে, আমার আইডিতে আরেকজন ঢুকে সে একটা পোস্ট করতেছে, হ্যাঁ, বা যেটা আমার বিরুদ্ধে আসলে যায়, তো এগুলাকে বলা হয় হ্যাকিং। তো যে হ্যাকিং করে তাকে বলা হয় হ্যাকার। আর হ্যাকিং বৈধ অবৈধ হতে পারে। ঠিক আছে, হ্যাকিং কিন্তু বৈধ হতে পারে আবার অবৈধ হতে পারে, কারণ আমাদের দেশেই একদম রাষ্ট্রের মদদে কিন্তু অনেক হ্যাকার আছে যারা সারাক্ষণ সরকারের কাজে এবং জনগণের ভালোর জন্য যারা বিভিন্ন কাজ করে। মনে করো একজন সন্ত্রাসী, সে একটা পেজে হচ্ছে বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজের উস্কানি দেয়, তখন সরকার কি করে, সরকারের নিজস্ব হ্যাকার দ্বারা তাদের এগুলা অফ করে দেয় বা কোনো একটা কিছু করে। ঠিক আছে, অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ফ্রেকারও বলা হয়। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তারপরে যদি দেখি আমরা প্লেজিয়ারিজম, এই শব্দটা এখন থেকে আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবে তখন কিন্তু এই প্লেজিয়ারিজম প্রচুর শুনবে। তাহলে প্লেজিয়ারিজম কি, এটা আমাদের এখন থেকে জানা উচিত না? দেখো, প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের লেখা যখন নিজের নামে প্রকাশ করা হয়, বা অন্যের লেখা চুরি করে হুবহু নিজের নামে সেটা কোনো রিসার্চ থিসিস, বা ফেসবুকে কিন্তু এগুলা হয়। ফেসবুকে অন্যের একটা লেখা ক্রেডিট না দিয়ে হুবহু নিজের নামে চালায় দেওয়া, এগুলো কাইন্ড অফ কিন্তু প্লেজারিজম। এগুলা গবেষণা ক্ষেত্রে হইতে পারে বা যে কোনো কিছুতেই হইতে পারে যেখানে প্লেজারিজম থাকে। তো ভাইরাসের ফুল ফর্মটা একটু জানবা, যে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম। আর এটা নামকরণ কে করছে, পরীক্ষায় আসছিল একবার, যে ভাইরাসের নামকরণ করছে ফ্রেড গালফ। তারপরে দেখো, ইন্টারনেট ব্যবহার করে যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হয় তা হলো ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের ফুল ফর্ম আসতে পারে ইলেকট্রনিক কমার্স। তোমরা এখন বর্তমানে দেখবা ফেসবুকে, আগে কি হইতো, আগে হচ্ছে আমরা দেখতাম যে শুধুমাত্র দোকানই হচ্ছে সবকিছু সেল করা হইতো মার্কেটে। এখন যেটা দেখি আমরা, যে কোনো ধরনের আহ মানে ফিজিক্যাল কোনো শপ বা মার্কেট ছাড়াও এখন শুধু ফেসবুক ভিত্তিক একটা বিজনেস চলে। শুধু ফেসবুক না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো কিছুতেই। কিভাবে? এই যে আমরা দেখতেছি যে এখন উদ্যোক্তা হওয়া খুব সহজ। তুমি এখন নিজে অনেক টাকা খরচ করে একটা ফিজিক্যাল দোকান না দিও, তুমি তোমার প্রোডাক্ট গুলা অনলাইনে সেল করতে পারতেছো। এবং এই যে দেখো আমরা কি করতেছি, আমরা আমরা ফিজিক্যালি তোমাদের না পড়িয়ে আমরা অনলাইনে তোমাদের পড়াচ্ছি। এটা একটা সুবিধা না? তো এইরকম যারা এরকম বিজনেস করে, এটাকে বলা হয় ই কমার্স। কমার্স মানে কি? বাণিজ্য। তাহলে ইন্টারনেট ব্যবহার করে যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হয়, তোমরা দেখবা ফেসবুকে এখন অনেক আপুরা কি করে, লাইভে হচ্ছে ড্রেস বিক্রি করে, তারপর হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট, হোয়াইটেনিং প্রোডাক্ট, এটা সেটা বিভিন্ন প্রোডাক্ট, মেকআপ, এটা সেটা সেল করতেছেন। আবার ছেলেরাও বিভিন্ন শার্ট, তারপরে হচ্ছে ওয়াচ, সানগ্লাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, এছাড়াও হানি নাটস, তারপর হচ্ছে আরো কত কি সেল হয়, তাই না? এখন তো আর কোনো কিছুরই অভাব নাই। সো অনেক কিছু সেল হয় এখন অনলাইনে, এগুলা হচ্ছে ই কমার্স, এটাকে বলা হয় ই কমার্স। এইবার আসো আমরা যদি সাইবার ক্রাইম একটু দেখি। সাইবার ক্রাইম একটু আগে আমি বলে আসছি যে অনলাইনে যে ক্রাইম গুলা করা হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম। তাহলে দেখো, সাইবার ক্রাইম এবং হ্যাকিং এর মধ্যে মিল হলো কম্পিউটার নিয়ন্ত্রণ নেওয়া। এখন তুমি হ্যাক মানে কি? হ্যাক মানেই তো হচ্ছে অন্যের কম্পিউটারে তুমি তাকে না বলে প্রবেশ করা এবং বা লগ ইন করা। অন্যের আইডিতে তুমি তাকে না জানিয়ে কোনো একটা ভাবে সেখানে লগ ইন নিচ্ছ। তাহলে দুইটাতে হ্যাকিং করো বা সাইবার ক্রাইম করো, দুইটাই কিন্তু হচ্ছে নিয়ন্ত্রণ নেওয়া। ঠিক আছে,
তারপর ছদ্মবেশ ধারণ করে কম্পিউটার থেকে তথ্য চুরি করে নিয়ে যাওয়াকে বলা হয় ফিশিং। কি বলা হয়? ফিশিং। ছদ্মবেশ ধারণ করে কম্পিউটার থেকে তথ্য চুরি করে, এই শব্দটাও আজকে প্রচুর দেখবা অনলাইনে, ফিশিং। ঠিক আছে, প্রচুর দেখবা। এবং স্প্যাম মেল, এটাও কিন্তু প্রচুর দেখবা অনলাইনে। সো এগুলো একটু ভালো করে আজকে জেনে নাও। তারপর দেখো জিআইএস ব্যবহার। এটার মানে হচ্ছে ভৌগোলিক ও পরিবেশ সংক্রান্ত তথ্য। জিআইএস দিয়ে কি বুঝায়? ভৌগোলিক ও পরিবেশ সংক্রান্ত তথ্য। ওকে, তারপরে আসো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এরকম কিছু একটা বুঝায়। আচ্ছা, ই গভর্নেন্স। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা, এটাই হচ্ছে ই গভর্নেন্স। গভর্নেন্সের ই, আগে যেটা সরকার মনে করো শুধু ফিজিক্যালি দিতে পারতো বা বাস্তবে অফলাইনে দিতে পারতো, এখন সেটা অনলাইনে অনেক তথ্য সরকার দিতে পারতেছে। বা অনলাইনে এখন তুমি দেখবা জিডি, জিডি কি করা যায়? আগে পুলিশ থানায় গিয়ে করতে হইতো, এখন তুমি অনলাইনে জিডি করতে পারতেছো। এখন অনেক সুবিধা, তুমি ব্যাড ট্যাক্স, হ্যাঁ কারেন্ট বিল, আগে কি হইতো ফিজিক্যালি যা দিতে হইতো, এখন তুমি অনলাইনে ঘরের বসেই সেটা দিতে পারতেছো। এগুলা সরকারের এক একটা কি সুবিধা। এই কার্যক্রমগুলো কি হয়? তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা করে ফেলতে পারতেছি, এটাকে বলা হয় ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেম। এই যে এইটা একটু আমাদের জানতে হবে, এটা পরীক্ষায় আসছিল। দেখো, প্রথম ইন্টারনেট কার্যক্রম শুরু করে আরপানেট। প্রথম ইন্টারনেট কার্যক্রম শুরু করে কে? আরপানেট। এটা একটু জানতে হবে, এটা একটু দেখে নাও। প্রথম ইন্টারনেট কার্যক্রম শুরু করে আরপানেট। ঠিক আছে, ওকে। তারপর দেখো, ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা। ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা। আর কম্পিউটার সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে পারি, যেহেতু এখানে হচ্ছে এগুলার বাহিরেও কিছু প্রশ্ন আসে। সো কম্পিউটার সম্পর্কে আমরা যদি কিছু তথ্য জানি, সেটা হচ্ছে আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির কেন্দ্রীয় টুল হলো কম্পিউটার। আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির কেন্দ্রীয় টুল। হ্যাঁ, কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে হিসাবকারী যন্ত্র বা গণনা করা। কম্পিউটারের কাজ চারটা, যেমন ইনপুট দেওয়া, আমরা কোনো কিছু ইনপুট দেই না, ইনপুট দিই কিসের মাধ্যমে? এটা কিন্তু পরীক্ষায় আসে, আমরা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেই। তারপরে সেটা হচ্ছে প্রসেসিং হয়, আমরা লিখি বাংলা ইংলিশে। তারপর কম্পিউটার তো আর বাংলা ইংলিশ বুঝে না, কম্পিউটার তার মেশিন ভাষা বা আরো যেগুলো আছে সেগুলাই বুঝে, সেগুলোর মাধ্যমে প্রসেসিং হয় এবং প্রসেসিং করে তারপর সে আমাকে একটা রেজাল্ট দেয়, সেটাকে বলা হয় আউটপুট। ইনপুট মানে কোনো কিছু প্রবেশ করানো, আর আউটপুট মানে সেখান থেকে প্রসেসিং হয় যে জিনিসটা আমার কাছে আসে। এবং আরেকটা হচ্ছে স্টোরেজ। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের কাজ কয়টি? কম্পিউটারের কাজ হচ্ছে চারটি। তাহলে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কম্পিউটারের কাজ নয়? ইনপুট, আউটপুট, তারপর হচ্ছে অন্য কিছু একটা দিয়ে দিবে, স্টোরেজ, এগুলোর বাইরে অন্য একটা কিছু দিয়ে দিবে। এইবার আমরা একটু ইন্টারনেট সম্পর্কে জানি, এগুলো একটু দেখো। এই যে ইন্টারনেট 1969 সালে যুক্তরাষ্ট্রে, দেখো, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কর্তৃক ইন্টারনেট প্রাথমিক কার্যক্রম শুরু করে। আর প্রথমের নাম ছিল আরপানেট। তাহলে যদি প্রশ্ন করা হয় ইন্টারনেট বিশ্বে প্রথম কবে চালু হয়েছিল, সেটা হচ্ছে 1969 সালে, এবং এটার নাম কি ছিল? আরপানেট। তাহলে প্রথম ইন্টারনেটের নাম ছিল আরপানেট। 1982 সালে TCP/IP ইন্টারনেট প্রটোকল ব্যবহার করা হয়। আর 1990 সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতই লাভ করে। তার মানে প্রথমে এটার নাম ছিল আরপানেট, আর বর্তমানে এটার নাম কি? ইন্টারনেট। আগে ছিল আরপা নেট, এখন ইন্টারনেট, মনে রাখবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, এখানে কিছু জিনিস আছে, যেমন দেখো ইলেকট্রনিক মেল। ইমেল সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। ইলেকট্রনিক মেল সম্পর্কে যদি আমরা আরো ডিপলি জানি, যেমন ইলেকট্রনিক মেল বা ইমেল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। ইমেল কিন্তু খুব সহজে করা যায়। দেখবা আমরা যখন কোনো পড়াশোনা বিষয়ক বা কোনো বিদেশি বা আমাদের টিচারদের, ইউনিভার্সিটি টিচারদের কি করি? আমরা মেল করি। কারণ এখন তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আসছে, বাট এটা অনেকটা, এটা হচ্ছে কি অফিসিয়াল। যদি তুমি চিন্তা করো ফর্মাল, তাহলে ইমেল কিন্তু একদম ফর্মাল। তুমি অনেক যারা প্রফেসর ভার্সিটির, হ্যাঁ প্রফেসর বা হচ্ছে লেকচারার যারা আছে, তাদের সাথে নর্মালি কমিউনিকেশনটা হয় ইমেলের মাধ্যমে। অনেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা প্রেফার করে না। ঠিক আছে, এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে, আর ফর্মাল ওয়ে কিন্তু হচ্ছে ইমেল। ঠিক আছে, তারপরে দেখো ইমেলের দুইটা অংশ থাকে, কি কি? ইউজার নেম এবং হচ্ছে ডোমেইন নেম। আর রে টমিলসন কি ইমেলের জনক বলা হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইমেলের জনককে রে টমলিনসন। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বা। ইমেলের ঠিকানায় অবশ্যই একটা @ চিহ্ন দিতে হয়, কি বলা হয়? @
চিহ্ন দিতে হয়। আর ইমেল প্রেরণে ব্যবহার করা হয় এসএমটিপি, তারপর ইমেল গ্রহণে ব্যবহার করা হয় POP3, আইম্যাপ, তারপর হচ্ছে বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপিতে পাঠানো ইমেলের ঠিকানাসমূহ সকল প্রাপক জানতে বা দেখতে পারে না। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সিসি, যেটা আসলে বোঝায় কার্বন কপি। এতে টাইপ করা ঠিকানাসমূহ সকল প্রাপকই দেখতে পারে। ঠিক আছে। বিসিসি তে হচ্ছে সবাই দেখতে পারে না, আর সিসি যেটা কার্বন কপি, তুমি একই সাথে কয়েকজনকে পাঠাইতে পারবা, সেটা টাইপ করা ঠিকানাসমূহ সকল প্রাপকই দেখতে পারে। আর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত এবং আলোচিত সমালোচিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে ইংলিশে বলা হয়। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারকে সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। এই যে কম্পিউটারে আমরা প্রোগ্রামিং করি, আমরা একটা কিছু চাই, বা তুমি ধরো চ্যাট জিপিটি, এটাও কিন্তু একটা এআই। আমরা বলি না ওপেন এআই, বা এটা হচ্ছে চ্যাট জিপিটি, তো এটাও কিন্তু একটা এআই, তাই না? এখন আমি ধরো চ্যাট জিপিটি জিজ্ঞেস করলাম, হে চ্যাট জিপিটি, হাউ আর ইউ, গুচ্ছতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে ভালো কোর্স কোনটা? এখন চ্যাট জিপিটি আমাকে উত্তর দিল, তোমার এই প্রশ্নের জন্য ধন্যবাদ, আমি গবেষণা করে দেখেছি গুচ্ছতে সবচেয়ে ভালো পজিশন বা ভালো কমন পাওয়ার জন্য উপযোগী কোর্স হচ্ছে লিজেন্ড কেয়ারের গুচ্ছ কোর্স। এআই সে কি করলো, সে নিজস্ব চিন্তা ভাবনা খাটিয়ে তারপর উত্তরটা আমাকে দিল, তাই না? এখানে মানুষের কোনো বুদ্ধি কিন্তু নাই। এখানে চ্যাট কি হয়েছে, এখানে একটা মেশিন লার্নিং বা হচ্ছে কৃত্রিম উপায়ে কম্পিউটারের যে হচ্ছে একটা চিন্তা ভাবনা, কম্পিউটারের চিন্তা ভাবনার মাধ্যমে সে আমাকে উত্তরটা দিছে, তাই না? এটাও এক ধরনের কি, এটাও এক ধরনের এআই। আচ্ছা, কি বলছো ভাইয়া, এটা কি এসএসসির ক্লাস নাকি? না ভাইয়া, এটা এসএসসির ক্লাস না, এটা গুচ্ছের ক্লাস। ক্যাপশনে তো বলা আছে গুচ্ছ স্পেশাল মৌলিক জিকে ক্লাস। এটা এসএসসিও করতে পারবে, এসএসসিরাও করতে পারবে, আর যারা স্পেশালি গুচ্ছের জন্য ক্লাস করতেছো তারাও করতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করার জন্য যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়, এটা আমি আগেও দিছি, আবারও দিচ্ছি। যেমন লিস্প, তারপর সি, ক্লিসপ, তারপর হচ্ছে প্রোলগ, এটা অনেক বেশি পরীক্ষায় আসে, প্রোলগ। তারপর সি, সি প্লাস প্লাস, জাভা, এটা জাভা হবে। তারপর পাইথন, ম্যাটল্যাব, পপ, জুলিয়া আর ইত্যাদি, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে প্রোলগ, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ম্যাটল্যাব, এগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে। তারপরে দেখো, বর্তমান সময়ের অন্যতম আলোচিত এআই চ্যাটবট হলো চ্যাট জিপিটি, তাই না? সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা আলোচিত সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এর পূর্ণরূপ হলো, এই যে জিপিটির পূর্ণরূপ কি সেটা কিন্তু আমাদের জানতে হবে, জেনারেটিভ প্রি ট্রেন্ড। এটা তো আগে থেকে বাই ট্রেন করা আছে, যে তুমি কি বললে বা তুমি কিভাবে, তার প্রোগ্রামিং তো তাকে দেওয়া আছে, যে সে কি বললে সে কোথা থেকে উত্তরটা। দেখো জিনিস একই, তুমি গুগলে উত্তর কোনো কিছু সার্চ করো না, গুগল কি করে তোমাকে একই সাথে অনেকগুলা এলোমেলো ভাবে উত্তর দেয়, সেখান থেকে তোমাকে খুঁজে খুঁজে ফাইন্ড আউট করতে হয়। কিন্তু চ্যাট জিপিটি যেটা করে, সে ওই গুগল সহ বিভিন্ন যত পাবলিক, এই তুমি যেই জিনিসটা ইনপুট দিচ্ছ সেটা নিয়ে অনেক বেশি গবেষণা করে অল্প সময়ের মধ্যে সাথে সাথে তোমাকে সেটার একটা উত্তর দিয়ে দিচ্ছে। উত্তরটা কিন্তু তার নিজের না, সে বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে কালেক্ট করে তারপর উত্তরটা সাজায় সুন্দর মতো তোমাকে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড। ওকে, ট্রান্সফরমার, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার। ওকে, তারপরে এটি প্রস্তুত করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ওপেন এআই। তাহলে চ্যাট জিপিটির মাদার কোম্পানি কোনটা? ওপেন এআই, এটা মাথায় রাখবা। আর এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন স্যাম অল্টম্যান। এবং চ্যাট জিপিটি প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল তাদের নিজস্ব আরেকটি এআই চ্যাটবট তৈরি করছে, যার নাম হচ্ছে বার্ড। এটা খুব প্রতিষ্ঠিত ছিল। আর কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অ্যালান টুরিং, এটা তো আগেও বলছি, তাই না? ওকে, তাহলে আমরা দেখো মাত্র মাত্র 25 মিনিটে আমরা একটা অধ্যায় শেষ করে ফেললাম, প্রথম অধ্যায় শেষ। ঠিক এইভাবে তোমরা যারা আমাদের গুচ্ছ কোর্সে ভর্তি হবা, তোমাদের জন্য দেখো এখানে এমসিকিউ সহ দেখো এই যে দ্বিতীয় অধ্যায় তুমি বইতে পাবা প্রায় 100 পেজের মতো, এখানে মাত্র আমরা 3 পেজে শেষ করে দিছি। গুরুত্বপূর্ণ এইভাবে সকল তথ্যগুলো পড়াবো। তারপর দেখো তৃতীয় অধ্যায় তুমি বইতে পাবা 100-র উপরে, এখানে আমরা মাত্র 2 পেজে শেষ করে দিছি। তারপরে হচ্ছে এই যে এমসিকিউ। চতুর্থ অধ্যায় দেখো, এই যে চতুর্থ অধ্যায়, এটা একটু বড় অধ্যায়, এখানে প্রায় আমরা 2 পেজে শেষ করে দিছি। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায়, এই যে এতটুকুর মধ্যে আমরা শেষ করে দিছি। তারপর হচ্ছে এই তো, তারপরে ষষ্ঠ অধ্যায় এখানে আছে, এখানে অল্প একটু আমরা তথ্য রাখছি। সো আসলে গুচ্ছতে যারা পড়াশোনা বা পরীক্ষা দিবা, তোমরা কিন্তু ওই এখন ওই মেইন বই পড়ার সময় আসলে নাই। এখন তোমাকে বুঝতে হবে যে আসলে কোনগুলা তোমার বেশি বেশি পড়া এখন দরকার। তো সেই জিনিসগুলাই কিন্তু আমরা আমাদের 4 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই এই বইটা করা
তো তোমরা কিন্তু হচ্ছে এখান থেকে আমরা যারা ভর্তি হবা তাদেরকে পিডিএফ গুলো দেওয়া হবে, এখান থেকে তোমরা ইনশাল্লাহ পড়ে ফেলতে পারবা, তাই না? সেগুলো নিয়ে প্রেসার খাওয়ার কিচ্ছু নাই। আমি যদি এখন কিছু এমসিকিউ তোমাদের জন্য হচ্ছে দেই, তোমরা কি পারবা? আমি একটু টেস্ট করি যে এতক্ষণ আমি যা পড়াইছি তোমরা এখন পারো কিনা। হ্যাঁ, এতক্ষণ আমি যা পড়াইছি তোমরা পারো কিনা সেটা আমি একটু টেস্ট করব। এই যে দেখো প্রথম প্রশ্নটা দেখো, দেখি উত্তর দাও তো, সবাই উত্তর দাও। রেডিও সিগন্যাল ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়? সবাই আমাকে উত্তর দাও দেখি, এতক্ষণ যে পড়াইলাম। ও সরি সরি, এটা তো দ্বিতীয় অধ্যায়, আমরা প্রথম অধ্যায়ে যাব। অনেকগুলো এমসিকিউ আছে এখানে। এই যে দেখো, সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? 1 নাম্বার, সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? সবাই উত্তর করে ফেলো, দেখি কে কে পারে। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, এআই, ভার্চুয়াল রিয়েলিটি। সবার কাছ থেকে উত্তর চাই। সবাই সবাই উত্তর দাও। সবাই না দিলে আমি আনসার দিব না, সবাই উত্তর না দিলে আমি আনসার দিব না। ওকে, সো সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র আমি একটু আগে এক জায়গায় বলে আসছি যে সিমুলেশন, হ্যাঁ সিমুলেশন, তাহলে সিমুলেশন উত্তর কোনটা হবে? ভার্চুয়াল রিয়েলিটি। আমি বলছিলাম না ত্রিমাত্রিক, ওই যে বলছিলাম 3D, এবং এখানে সিমুলেশন ব্যবহার করা হয়, তাহলে সিমুলেশন শব্দটা কিসের সাথে যায়? ভার্চুয়াল রিয়েলিটি। এখানে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখবা, এমন ভাবে দেখবা মনে হচ্ছে তোমার বাস্তবে তোমার চোখের সামনে, ওই যে চোখে এক ধরনের মেশিন দিয়ে দেখে না, দেখবা মনে হচ্ছে চোখের সামনে 3D মুভি। ঠিক আছে, আমার একজন চোখের সামনে যা কিছু ঘটে ঠিক এরকম ভাবে তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি দেখো, তোমার কাছে মনে হবে একদম বাস্তব। ঠিক আছে, ওকে, একের ডি। তারপর 2 নাম্বার দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? লিস্প, জাভা ক্লিস্প, জাভা ক্লিস্প অ্যালগল, লিস্প জাভা পাইথন, লিস্প ক্লিস্প ফরটার্ন। কোনটা ব্যবহৃত হয়? এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, এগুলা পরীক্ষায় আসছে। 2 নাম্বার, সবাই অ্যান্সার দাও, সবাই এবার 2 নাম্বার অ্যান্সার দাও। আবার বলতেছি, আমাদের গুচ্ছ কোর্স কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে আইসিটি, অর্থনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, পরিণীতি, ইতিহাস, তারপরে হচ্ছে লজিক, এগুলো পড়ানো হবে। যেগুলো গুচ্ছতে আসে, গুচ্ছতে যেই হচ্ছে তোমার ধরো 30 মার্কের মধ্যে প্রায় 10 মার্ক এখান থেকে থাকে, সেগুলো আমরা এখানে পড়াবো। একজন অ্যান্সার দিছে সুমাইয়া আফরিন, সে বলছে 2 এর সি। এটা কি কেউ জানে না? বাকিদের অ্যান্সার নাই কেন? আচ্ছা, তাহলে এটা হবে 2 এর এ। আমি বলছিলাম লিস্প, ক্লিস্প, জাভা। 2 এর এ। এবার বলো 3 নাম্বার, চালকবিহীন যুদ্ধ বিমানকে বলা হয় কি? এটা পরীক্ষা আসার মতো, এটা নিয়ে আমরা প্রায় যুদ্ধ দেখি। চালকবিহীন যে যুদ্ধ বিমান, এটাকে কি বলা হয়? কিছুদিন আগে আমি একটা ক্লু দেই, কিছুদিন আগে পাকিস্তান এবং ভারত এই জিনিসটা দিয়ে যুদ্ধ হয়েছিল, পেহেলগাম যুদ্ধ নিয়ে, এবং এটার মাধ্যমে প্রথমে এই যুদ্ধটা অনেক বেশি পরিচিতি পায়। চালকবিহীন যুদ্ধ বিমানকে কি বলা হয়? সুমাইয়া আফরিন বলছে 3 এর সি, ড্রোন। তাহলে চালকবিহীন যুদ্ধ বিমান কি হবে? অ্যান্সার করে ফেলো। 3 3, আর কেউ পারে না? আচ্ছা, দেখো রকেটে কিন্তু থাকে লোক থাকে, হেলিকপ্টারে হতো লোক থাকে, তারপরে হচ্ছে তোমার মিগ-28 লোক থাকে, ড্রোনে কোনো চালক থাকে না। তাহলে এটার আনসার কি হবে? ড্রোন। এখন তোমরা আবার ভাইবো না ওই যে আমরা হাতে দিয়ে যেই ড্রোন গুলা উড়াই ওই ড্রোনই শুধু, এগুলো কিন্তু এক ধরনের ড্রোন। ঠিক আছে, এবার আসো, বিভিন্ন জটিল রোগের কারণে আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে?
বায়োইনফরমেটিক্স কি এটা আমি বলে আসছি। সফটওয়্যার কপি, অন্যের তথ্য নিজের নামে চালানো, অনাকাঙ্ক্ষিত মেসেজ, বিভিন্ন জটিল লোকের কারণে আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে। আচ্ছা, তারপরে অ্যান্সার দাও তোমরা। বিভিন্ন জটিল লোকের কারণে আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে, দেখি পারো কিনা। অনেক ছোট নাকি? না, ঠিকই তো আছে, এটা একটু ছোট বেশি। হ্যাঁ, সুমাইয়া আফরিন ঠিক বলছে, এটা 4-এর এ। আচ্ছা, এবার বিশ্বগ্রাম মেরুদণ্ড কোনটি, এইটার অ্যান্সার দিতে হবে। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি, এইটা আমি আশা করি সবাই পারবে। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। জয়শ্রী সরকার নিজম বলছে 4-এর এ, সে বলছে হার্ডওয়্যার। আমি একটু আগে কিন্তু এটা পড়ে আসছি। বিশ্বগ্রাম, মার্শাল ম্যাকলুহান এটার প্রবক্তা। তাহলে বিশ্বগ্রামের এটার মেরুদণ্ড কোনটা, সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, সুমাইয়া আফরিন বলছে 5-এর সি। তাহলে বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি। ঠিক আছে, ওকে, এবার আসো ক্যাড। ক্যাড এর পূর্ণরূপ কি, এটা হয়তো তোমরা পারবা না, এটার ফুল ফর্মটা আমি জানাই দেই। কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন। এবার লাস্ট 7 নম্বর প্রশ্নটা বলো, কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? জোহান্স ম্যান্ডেন্স, তারপর হচ্ছে লুই প্রাস্তুর, রিচার্ড ফাইনম্যান, মার্শাল ম্যাকলুহান। এটার আনসার কি হবে? 7 নাম্বার, কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? 7 নাম্বার, কে কে পারে দেখবো। 7 নাম্বার প্রশ্ন। ওকে, এটা হচ্ছে রিচার্ড ফাইনম্যান। ঠিক আছে, রিচার্ড ফাইনম্যান। তারপরে আরো অনেক প্রশ্ন আছে, এখানে প্রায় 40টার মতো প্রশ্ন আছে। এই যে দেখতে পাচ্ছ, 8 থেকে কয়টা, 33, ওরে বাবা 44টা প্রশ্ন আছে। তাহলে এত প্রশ্ন সলভ করলে একটু তো তোমার আইডিয়া হবেই, তাই না? তারপরে এই যে এগুলা কিন্তু আমরা আমাদের এই পিডিএফ গুলা অনেক প্রায় 4 বছরের বিশ্লেষণের মাধ্যমে আমরা এগুলা তৈরি করছি। আমি নিজে এগুলা করছি একদম বই পড়ে পড়ে। তোমরা বই পড়লে যেই তথ্যগুলা পাইতা, সেখান থেকে আমি আমার 4 বছরের অভিজ্ঞতায় এইগুলা তৈরি করছি। সো একদমই প্রেসার খাওয়ার কিছু নাই। তোমরা আমাদের যারা গুচ্ছ কোর্সে ভর্তি হবা, এগুলা তাদেরকে পিডিএফ হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা বাসায় তো পড়বাই, পাশাপাশি এখানেও পড়তে পারবা। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবে, এবং দ্রুত দ্রুত আমাদের গুচ্ছ কোর্সে ভর্তি হয়ে যাও। আশা করি আমাদের একসাথে গুচ্ছ জয় করব। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।